রাত 10টা কি 11টা, নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কিনারায় দাঁড়িয়ে আছে আরুষি। চুলগুলো এলোমেলোভাবে উড়ছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার কাছে জীবনটাকে বিষাক্ত মনে হচ্ছে। ভালোবাসার মানুষটার অন্য কারোর সাথে বিয়ের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না আরুষি। মনে হচ্ছে বুকের ভেতর কেউ তীর ছুটছে, চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। এ জীবন রাখার কোনো ইচ্ছা নেই আরুষির। নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই কেউ একজন তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে টেনে এনে ব্রিজের মাঝখানে দাঁড় করালো। আর ইউ ম্যাড? এভাবে এত রাতে সুইসাইড কেন করছেন? আরুষি ক্রন্দনরত কণ্ঠে বলল, ছাড়ুন আমার হাত। আগে আমার প্রশ্নের উত্তর দিন, এভাবে সুইসাইড করছেন কেন? আপনাকে বলতে বাধ্য নই আমি, ছাড়ুন। ঝামটা মেরে ছেলেটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আরুষি। দুপা এগোতেই ছেলেটা ফের আরুষির হাত চেপে ধরে বলল, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আবার নদীতে ঝাঁপ দিতে? জানে আপনার ফ্যামিলি? একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আরুষির হাত ধরে রেখেই বলল, চলুন, আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরুষি খানিকটা চেঁচিয়ে উঠল। ছাড়ুন আমার হাত, আমি বাড়ি যাব না, চলে যান আপনি। ছেলেটা গম্ভীর স্বরে বলল, এত রাতে একটা মেয়েকে সুইসাইডের দিকে ঠেলে দিয়ে বাড়িকে আমি শান্তি পাবো না, তাই কথা না বাড়িয়ে চলুন চুপচাপ। কোনো উপায়ান্তর না পেয়ে আরুষি ছেলেটার সাথে যেতে লাগলো। এখনও অনবরত অশ্রু গড়াচ্ছে তার চোখ থেকে। ছেলেটা আরুষির হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার বলুন তো, সুইসাইড করতে চাচ্ছিলেন কেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিনও বোঝেনি। পরশুদিন তার বিয়ে, যেটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। সহ্য করতে পারছি না, আর পুরো পৃথিবী বিষাক্ত মনে হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। তাই বলে আপনার ফ্যামিলির কথা চিন্তা না করে এভাবে মরে যাবেন? দ্যাটস নট রাইট। একজনকে ভালোবাসেন, তাকে পাচ্ছেন না বলে মরে যেতে চাইছেন? একটা বারও ভাবছেন না আপনার পরিবারের কথা? তারা আপনাকে ছেড়ে কি করে থাকবে? আরুষি চুপচাপ চোখের পানি ফেলছে, কোনো কথা বলছে না। আপনি যাকে ভালোবেসেছেন সে হয়তো আপনার জন্য পারফেক্ট না। আপনার জন্য অবশ্যই আল্লাহ অন্য কাউকে পাঠিয়ে রেখেছে। যাকে হারিয়েছেন সে হয়তো নিশ্চয়ই আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বেস্ট কাউকে রেখেছে। এর মাঝেই ছেলেটার ফোনে এলো কল। ফোনের স্ক্রিনে তন্ময় নামটা ভাসছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তন্ময় বলল, হ্যালো আরিয়ান, বাড়ি পৌঁছেছিস ঠিক মতো? হ্যাঁ, বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে কথা হবে, বাই। ওকে বাই। আরিয়ান কল কেটে বলল, যেটা বলছিলাম, আল্লাহকে বিশ্বাস করেন তো? আরুষি ছোট্ট করে জবাব দিল, হুম। তাহলে এটা জানেন তো আত্মহত্যা মহাপাপ? আরুষি চুপ করে রইল। ভুলেও কখনো কারোর জন্য সুইসাইড করতে যাবেন না। বিশ্বাস রাখবেন, পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ আছে। হাঁটতে হাঁটতে ওরা আরুষির বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো। আরুষিকে বাড়ি অবধি নিয়ে এসে আরিয়ান বলল, কখনো আর এরকম সুইসাইড করার চিন্তা করবেন না। চলি তাহলে, কেমন? বলে সে নিজের বাড়ির গন্তব্যে হাঁটা দিল। আরিয়ানের বাড়িতে ঢুকতে ঢুকতে রাত প্রায় 12টা। আরিয়ান আজ গ্রামে ফিরবে বলে ওর বোন আনহা দরজা খুলেই অপেক্ষা করছিল। আরিয়ান এসে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে আনহা বলল, কি রে, তোর এতক্ষণ লাগলো বাড়ি আসতে? আর বলিস না আপু, অনেক ঘটনা। কি হয়েছে আবার? ভেতরে চল বলছে। আরিয়ান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। আনহা ওর জন্য রাতের খাবার বেড়ে দিল। আরিয়ান চেয়ার টেনে বসতে বসতে বলল, মা বাবা কি ঘুমিয়ে গেছে? হুম। আনহা খাবার বেড়ে দিতে দিতে বলল। এবার বলো তো কি হয়েছে? আরিয়ান আসার পর থেকে আরুষির সাথের সমস্ত ঘটনা খুলে বলল। আনহা চিন্তিত হয়ে বলল, মেয়েটার নাম কি? সেটা জিজ্ঞেস করা হয়নি? নামটা জিজ্ঞেস করলি না? নাম শুনলে চিনতে পারতাম। আচ্ছা, যাই হোক, ওই মেয়ের কথা বাদ দে। তুই খেয়েছিস? না, এখনো খাইনি। তাহলে বসে পড়, দুজনে মিলে একসাথে খেয়ে নেই। দুদিন পর তো শ্বশুরবাড়ি চলেই যাবে, তারপর তো আর খাওয়া হবে না। আরিয়ান এভাবে বলাতে আনহার চোখের কোণে জল চলে আসে। আরিয়ান আনহার দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? এখনো বিয়ের কথা মনে করে মন খারাপ করছিস? বস তো আমার সাথে। আরিয়ান আনহার হাত ধরে টেনে টেবিলে বসালো।
দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করে নিল। আজকে আনহার গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান। ওর কাজিন নাশা আর মায়া আরও বেশ কয়েকদিন আগেই চলে এসেছে। নাশা আর আনহা সমবয়সী। নাশার ছোট বোন মায়া। তবে তিনজনেরই বন্ডিং বেশ ভালো। আনহার হলুদ থেকে বিয়ে সব কিছুতে ওর বাবা বেশ ধুমধাম করে আয়োজন করেছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। গ্রামের সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। সন্ধ্যা থেকে হলুদের অনুষ্ঠান শুরু। আরুষির পরিবারের সবাই এসেছে, শুধু আরুষি বাদে। আরুষিকে না দেখে মায়া উঠে গিয়ে আরুষির মাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আন্টি, আরুষি আসলো না? আসলে ওর নাকি শরীরটা তেমন ভালো না, তাই আসেনি। ও, মন খারাপ করে মায়া চলে গেল। মায়া আর আরুষি বেস্ট ফ্রেন্ড। ওরা একই সাথে একই কলেজে পড়ে। আরুষি আজকে এখানে না আসায় মায়ার মনটা খারাপ হয়ে গেল। একে একে সবাই মিলে আনহাকে গায়ে হলুদ দিতে লাগলো। আনহা গায়ে হলুদের সাজ তুলতে গিয়ে ভাবলো একেবারে শাওয়ার নিয়ে বেরোবে। শাওয়ার নিয়ে এসে ওর এখন বেশ ঠান্ডা লাগছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে বসলো। কাল বিয়ের কথা মনে হতেই খানিকটা লজ্জা আর ভালো লাগারা এসে ওকে ঘিরে ধরল। পছন্দের মানুষটার সাথে বিয়ে হচ্ছে, যাকে চেয়েছিল তাকেই পেতে চলেছে। বিয়ে করে কাল নতুন আরেকটা বাড়িতে যাবে, নতুন সব মানুষজনের সাথে থাকতে হবে। এসব ভাবতেই অন্যরকম অনুভূতিরা ওকে ঘিরে ধরেছে। চুল মুছে তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল সে। ভোরবেলা পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে আরুষি। চোখের কোণ থেকে অনবরত জল গড়াচ্ছে। সারা রাত ঘুম হয়নি তার। ভালোবাসার মানুষটার আজকে বিয়ে, এটা ভাবতেই যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছে না সে। গ্রামের ধান ক্ষেতের আইল ধরে হাঁটছে আরিয়ান। গ্রামে আসা হয় না তেমন একটা তার। শহরেই সে আর তন্ময় পড়াশোনা করে। আসলে একসাথে দুজনেই গ্রামে আসে। ভোরে দুজন একসাথে হাঁটতে বের হওয়ার কথা ছিল, কিন্তু তন্ময় ঘুমের কারণে উঠে আসতে পারেনি। তাই আরিয়ান একাই বের হয়। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে আরুষিকে দেখে খানিকটা এগিয়ে আসে, পাশে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং। বুঝতে পারি? আরুষি চোখ মুছে মাথা তুলে তাকায়, খানিকটা হাসার চেষ্টা করে বলে। হুম। আরিয়ান আরুষির পাশে বসে পড়ে, বলে, আজকেও তার কথা মনে করে গাচ্ছিলেন? আরুষি চোখের পানি ভালোভাবে মোছার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, কই, না তো। আচ্ছা, সে যাই হোক, সেদিন তো আপনার সঙ্গে পরিচয় হয়নি, নামটাও জানা হয়নি। নাম কি আপনার? আরুষি। নাইস নেম। প্রতি উত্তরে আরুষি কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে আরুষি প্রথমে বলে, আপনাকে তো আগে গ্রামে দেখিনি, বেড়াতে এসেছেন? তেমনটা বলতে পারেন। আমার নিজ বাড়িতে 1-2 দিনের থাকাটা বেড়ানোই বলা যায়। এখানে আপনার বাড়ি? হুম, তবে থাকা হয় না এখানে। আমি আর আমার এক ফ্রেন্ড শহরে থেকে পড়াশোনা করি। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা হয় ওদের। উঠে আসার আগে আরিয়ান বলে, কাল তো আপনাকে আমার বোনের গায়ে হলুদে দেখলাম না, আজ কিন্তু বিয়েতে আসতে হবে, অবশ্যই আসবেন কিন্তু। আরুষি অবাকের চরম পর্যায়ে চলে গেল। অবাক হওয়া কণ্ঠে বলল, মানে আনহা আপু আপনার বোন? হুম, বোনের বিয়ের জন্যই মূলত গ্রামে আসা। আরুষি ছোট্ট করে জবাব দিল। ও আচ্ছা, উঠি আমি, আসবেন কিন্তু আজ। আরিয়ান চলে গেল। আরুষির মনটা আবারও বিষাদে ভরে উঠল। যাকে ভালোবাসে তার বিয়েতে যাবে কি করে? চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে তো সে সহ্য করতে পারবে না। তন্ময় বেশ খুশিতে আছে ভাইয়ের বিয়ে নিয়ে। আজকে ওর বড় ভাই রায়ানের বিয়ে আনহার সাথে। তন্ময় আর আরিয়ান ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, তাই আরিয়ানের বাড়িতে যাওয়া আসা প্রায়ই হতো। তাই আনহার সাথেও তন্ময়ের বেশ ভালো সম্পর্ক। রায়ানও অনেক আগে থেকেই আনহাকে ভালোবাসত, তাই সোজা বিয়ের প্রস্তাব নিয়েই আনহাদের বাড়িতে গিয়েছে। আনহা নিজেও অবশ্য পছন্দ করত রায়ানকে। রায়ানরা সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হবে। আনহাকে দুটো মেয়ে পার্লার থেকে এসে সাজিয়ে গেছে। নিজের রুমেই বসেছিল আনহা আর ওর কাজিনরা। আনহার আম্মু এসে ওদেরকে ড্রয়িং রুমে আসতে বলে। ওরা কাজিনরা ওকে ড্রয়িং রুমে নিয়ে যায়। রানের পাশে নিয়ে ওকে বসায়। লজ্জায় আড়ষ্ট হয়ে বসে আছে আনহা।
কেমন যেন লজ্জা লাগছে তার। ইসলামিক ও আইনত নিয়ম মেনে আনহা আর রায়ানের বিয়ে সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার পর এখন বিদায়ের পালা। যতই পছন্দের মানুষকে বিয়ে করুক, তবুও সারা জীবনের জন্য বাবার বাড়ি ছেড়ে যেতে কষ্ট তো হবেই। আনহা ওর বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। যাওয়ার আগে আশেপাশে তাকিয়ে আরিয়ানকে দেখতে না পেয়ে আনহা দৌড়ে যায় আরিয়ানের রুমে। সেখানে গিয়েই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাই বোন দুজনেই কাঁদছে, দুজনের চোখেই জল। অবশেষে আরিয়ান আনহাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, চল, এবার তো যেতে হবে। তারপর আনহাকে নিয়ে গিয়ে রায়হানের হাতে ওর হাত তুলে দেয়। রায়হান আর আনহাদের গাড়ি যাওয়ার পর রুমে চলে আসে আরিয়ান। বাড়িটা যেন কেমন খালি খালি লাগছে। ফুল সাজানো খাটে বসে আছে আনহা, ওর পাশে নাশা, মায়া আর রায়ানের কাজিনরা বসে আছে। নানান কথা বলে বারবার লজ্জায় ফেলছে আনহাকে। কিছুক্ষণ বাদেই তন্ময় আর রায়হান একসাথে রুমে আসলো। তন্ময় সবার উদ্দেশ্যে বলল, বের হও এবার সবাই রুম থেকে। অনেক আড্ডা দিয়েছো, অনেক রাত হয়েছে, এবার ভাইয়া আর ভাবিকে একা ছাড়ো। মায়া বলে উঠল। আর একটু থাকি না। তন্ময় ভ্রু কুঁচকে তাকালো। এই মেয়েটাকে আজ সারাদিন প্রচুর বকবক করতে দেখেছে সে, এক মুহূর্ত চুপচাপ থাকতে পারে না। মায়ার উদ্দেশ্যে বলল, এখানে থেকে করো এটা কি? নিজের বোনের বিয়ের দিন বোন আর দুলোভাই আর রোমান্সে ব্যাঘাত ঘটাতে চাইছো কেন? কারো থেকে ছেঁকা টেকা খেয়েছো নাকি যে এখন অন্যের রোমান্স সহ্য হয় না? শেষ কথাগুলো খানিকটা বাঁকা হেসে বলল তন্ময়। তন্ময়ের কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। মায়া খানিকটা রাগী গলায় বলল, কি বললেন আপনি? আমি ছ্যাঁকা খেয়ে এসেছি? তাই তো মনে হচ্ছে। বলে ঠোঁট চেপে হাসল তন্ময়। মায়া রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। রায়ান দরজাটা বন্ধ করে এসে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। জয়নামাজগুলো কাবার্ডে রেখে এসে আনহার সামনাসামনি বসল। আনহা খানিকটা ইতস্তত বোধ করলেও বাহিরে সেটা প্রকাশ করল না। রায়হান আনহার গলায় একটা গোল্ড চেন পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য পছন্দ হয়েছে তো? আনহা অপর নিচ হ্যাঁ বোধক মাথা নাড়ালো। লজ্জায় কথা বলতে পারছে না সে, সব কেমন গলায় এসে আটকে যাচ্ছে। আনহার এমন অবস্থা দেখে রায়হান হেসে ফেলল, বলল, এত লজ্জার কি আছে? আমি জানি তুমি আমাকে বিয়ে করার আগে থেকেই পছন্দ করো, রাইট? আনহা আরও খানিকটা মাথা নিচু করে ফেলল। রায়ান ফের বলল, কি ঠিক বললাম তো? আনহা এবারেও চুপ। রায়হান বলল, জানো, সেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেদিন থেকেই আমার মনের সবটুকু জুড়ে শুধু তুমি। তোমাকে খুব খুব ভালোবাসি। আনহা ধীর কণ্ঠে বলল। আমিও আপনাকে ভালোবাসি। উদাসীন মনে বারান্দায় বসে আছে আরুষি। মায়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আরুষিদের বাড়িতে আসলো। আরুষিকে রুমে না পেয়ে বারান্দায় চলে এলো। ওর পাশে বসে বলল, কি রে, কালও তুই গেলি না কেন বলতো? আরুষি মনে মনে ভাবছে, কিভাবে তোকে বলবো বল? আমি যে রায়ানকে ভালোবাসি, ওর বিয়েতে যাব কি করে বল? নিজের চোখে কি করে ওর বিয়ে দেখতাম আমি? আরুষি আস্তে করে জবাব দিল, শরীর ভালো ছিল না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। আমি যাব না, ভালো লাগছে না আমার, তুই যা। সামনে এক্সাম আরুষি, এখন না গেলে অনেক ইম্পর্টেন্ট ক্লাস মিস করবি তুই। তোর থেকে নোটস নিয়ে নেব। আরুষির মা রুমে ঢুকতে ঢুকতে বললেন, কোনো কথা না আরু, তাড়াতাড়ি রেডি হয়ে মায়ের সাথে কলেজে যা। আরুষি অসহায় ফেস করে বলল, আমার শরীর ভালো লাগছে না আমার। আর কোনো কথা শুনতে চাই না তোর, তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। আরুষি কোনো উপায় না পেয়ে মন খারাপ করে রেডি হতে চলে গেল। রেডি হয়ে এসে দুজনে একসাথে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা ধরে হেঁটে বাজারে এসে রিকশায় করে কলেজে যেতে হয় ওদের। দুজনে বাজারে এসে দাঁড়াতেই দেখা হয় তন্ময় আর আরিয়ানের সাথে। তন্ময়কে দেখেই ভেংসি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় মায়া। আরিয়ান এগিয়ে এসে কথা বলে, আরে কেমন আছো? তোমরা দুজন একসাথে? আরুষি হালকা হেসে বলল, এই তো ভালো, আপনি? ভালোই, কিন্তু তুমি আর মায়া? মায়া এবার আরিয়ানকে বলল, আমি আর আরুষি বেস্ট ফ্রেন্ড, কলেজে যাচ্ছি। আরিয়ান মায়াকে বলল, ও আচ্ছা, চলো তোদের দিয়ে আসি। মায়া বলল, লাগবে না ভাইয়া, তুমি চলে যাও, আমরা যেতে পারবো। মায়া আর আরুষি চলে যায়। সেদিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ান। তন্ময় ওর কাছে গিয়ে বলল,
ওইদিকে কি দেখছিস সেভাবে? আরুষিকে। মেয়েটা ভীষণ সুইট। তন্ময় এবার ওর কাঁধে ধাক্কা দিয়ে বলল, ব্যাপার কি বলতো? আই থিঙ্ক আই ফল ইন লাভ উইথ হার। বাপ্পা, তুইও প্রেমে বললি ভাই? বলে দে ওকে তোর মনের কথা। সময় হলে বলবো। মেয়েটা এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে। মানে? সেসব তুই বুঝবি না। বলে আরিয়ান বাইকে উঠে বসতে বসতে বলল, চল কোথায়? ওদের কলেজে। তন্ময় কিছু না বলে বাইকে উঠে বসল। আকাশে রোদের ছিটে ফোঁটাও নেই, মেঘলা আকাশ, উত্তরের ঠান্ডা হাওয়া বইছে। কলেজের ছেলেমেয়েরা মাঠে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস করে বেরিয়ে কলেজ মাঠে বসে আছে মায়া আর আরুষি। আরুষির বেশ মন খারাপ, সে তো আসতেই চায়নি, মায়া তাকে জোর করে নিয়ে এসেছে। আরুষিকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মায়া রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্তি নিয়েই বলে উঠল, এই হয়েছেটা কি তোর? এভাবে চুপচাপ বসে আছিস কেন? কিছু না, ভালো লাগছে না। এই আগে তো তুই এমন ছিলি না, কদিন ধরে দেখছি একদম চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর? বললাম তো কিছু না, শরীর ভালো লাগছে না। মায়ার দৃষ্টি মাঠের অপর প্রান্তে কলেজ গেইটে পড়তেই আরুষিকে বলল, ওই দেখ, ভাইয়া আর ওর ওই বন্ধুটা না? মায়ার কথায় দৃষ্টি অনুসরণ করে তাকায় আরুষি। আরিয়ান আর তন্ময় ওদের দিকেই তাকিয়ে আছে। মায়া বলল, চল চলে যাই। কেন? নিজেই তো এসেছিলি আমাকে নিয়ে, এখন চলে যেতে চাইছিস কেন আবার? এত কথা বলতে ভালো লাগে না, চল তো। বলে টেনে দাঁড় করালো আরুষিকে। হাত ধরে টানতে টানতে একদম কলেজ গেটের কাছাকাছি এলো ওরা। তন্ময়দেরকে ক্রস করেই কলেজ গেট দিয়ে বেরোতে যাবে এমন সময় তন্ময় বলল, আমাদের দেখে হয়ে পালাচ্ছ নাকি? মায়া হেঁটে যেতে গিয়েও থেমে গেল। পিছু ঘুরে এসে তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের দেখে পালাতে যাব কেন? সেটাই তো দেখলাম, আমাদের দেখেই তড়িঘড়ি করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলে। জি না, আমরা এখন এমনিতেও বের হতাম। আরিয়ান বলল। দুপুর তো হয়ে গেছে, বাইরে থেকে একেবারে লাঞ্চ সেরে তারপর বাড়ি যাবেন। আরুষি মায়ার থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আচ্ছা তুই তাহলে যা, আমি বাড়িতে গেলাম। বলে কয়েক কদম এগোতেই আরিয়ান দৌড়ে আরুষির সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে বলল, আরে আরে, কোথায় যাচ্ছেন? বাড়িতে। বললাম না সবাই মিলে লাঞ্চে যাব। আপনারা জান আমার ভালো লাগছে না। এর জন্য তো বলছি, চলুন, গেলে আপনার ভালো লাগবে। তন্ময় এগিয়ে এসে বলল। চলেন ভাব। বলতে নিতেই আরিয়ান ওর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তন্ময় যে ভাবি বলতে চাইছিল সেটা বুঝতে পারে আরিয়ান। আরিয়ানকে এভাবে তাকাতে দেখে তন্ময় চুপ হয়ে যায়, আমতা আমতা করেই বলে, না মানে চলুন, গেলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হবে। মায়াও এসে জোর করল। তাই ওদের সবার কথা আরুষি আর ফেলতে পারল না। ওরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে বসল। সবাই একসাথে লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরল। কয়েকদিন কেটে যায়। আজকে বিকেলে আরিয়ান আর তন্ময় গ্রাম থেকে চলে যাবে। এমনিতেই ওর অনেকগুলো ক্লাস গ্যাপ গিয়েছে, আর ক্লাস মিস দেবে না বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছে সে। অন্যবার এলে আরও কম থাকা হতো, কিন্তু এবার এসে যে এভাবে হঠাৎ করে আরুষির প্রেমে পড়ে যাবে সেটা আরিয়ানও ভাবতে পারেনি। আরুষির সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্যই এবার আরও কিছুদিন বেশি থাকতে হয়েছে। আরুষির সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনি থেকে তুমি বলা শুরু করেছে। অবশ্য আরুষি আপনি করেই বলে। তন্ময় আর মায়ার মধ্যেও বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ বন্ডিং তৈরি হয়েছে। পরন্ত বিকেল, সূর্যের তেমন তেজ নেই, উত্তরে ঠান্ডা হাওয়া বইছে। আরুষি ওর রুমের বারান্দায় চাদর গায়ে জড়িয়ে বসে বসে বই পড়ছিল। মায়া দৌড়ে এসে বলল, ভাইয়ারা চলে যাচ্ছে, দেখা করতে চাই তোর সাথে। প্রথমে আলসেমিতে যেতে ইচ্ছে না করলেও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো আরুষি। গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে মায়ার সাথে বেরিয়ে এলো। ওদের বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের নিচে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে আরিয়ান আর তন্ময়। ওরা দুজন এগিয়ে যেতেই আরিয়ান বলল, চলে যাচ্ছে, সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। কবে আসবেন? জানি না, আসছে, বাই। তন্ময় বলল। আসছি, ভালো থেকো তোমরা। আরিয়ান ততক্ষণে কয়েক কদম এগিয়ে গেছে। পিছন ফিরে তন্ময়কে বলল, আয়, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তন্ময় আসছি বলে ওদেরকে বিদায় নিয়ে চলে গেল। গ্রাম থেকে কিছুটা দূরে শহরের দিকে ঘুরতে এসেছে আনহা আর রায়ান।
একান্তে নিজেদের মতো করে একটু সময় কাটাবে, ঘুরবে বলে আবদার করেছিল আনহা। তাই রায়হান ওকে ঘুরতে নিয়ে এসেছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় ফুটপাথ ধরে হাঁটছে দুজনে। রায়ানের হাতে আনহার হাত মুঠো করে ধরা, দুজনে হেঁটে চলছে। শীতের সন্ধ্যায় শহরের পরিবেশটাই অন্যরকম, গ্রামে এক রূপ, শহরে আরেক। এভাবে প্রিয় মানুষের হাতে হাত রেখে হাঁটতে বেশ লাগছে আনহার। মাথার ওপর খোলা আকাশ, প্রকৃতির হিমশীতল হাওয়া আর ভালোবাসার মানুষটির হাতে হাত ধরে হাঁটা, আর কি চাই। আনহা আজকে রায়হানের পছন্দের বিরিয়ানি রান্না করেছে। শ্বশুরবাড়িতে এটাই ওর প্রথম রান্না। যদিও বাড়িতে খুব বেশি লোক নেই, তবুও রান্না ঠিকঠাক হবে কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছে। যতই হোক শ্বশুরবাড়ির লোকেদের খাওয়াবে, একটু এদিক ওদিক যেন না হয়, তাই খুব মনোযোগ দিয়েই রান্না করছে সে। রান্না শেষে সবার জন্য নিজেই খাবার পরিবেশন করলো আনহা। ওর শ্বশুর বাড়ির সবাই রান্নার বেশ প্রশংসা করলো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, রান্নাটা ঠিকঠাক মতোই করতে পেরেছে সে। সন্ধ্যাবেলা আনহা আর ওর ননদ তাহা দুজনে বসে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তাহা বলল। আপি, তুমি বসো, আমি দেখছি। তাহা এগিয়ে দরজা খুলতেই নাশা আর মায়াকে দেখে ভীষণ খুশি হয়ে বলল, তোমরা এসেছো, দারুণ মজা হবে আজকে, জমিয়ে আড্ডা দিতে পারবো। রায়ানের মা রুম থেকে বেরোতে বেরোতে বলল, কে এসেছে রে তাহা? বলে ড্রয়িং রুমে এসে নাশা আর মায়াকে দেখে ভীষণ অবাক হলেন তিনি, সাথে ভীষণ খুশিও হন। এগিয়ে এসে বলেন, আরে তোমরা কেমন আছো? নাশা আর মায়া ওনাকে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আরে আন্টি, ব্যস্ত হবেন না। তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। বলে তিনি কিচেনে চলে গেলেন। আনহা, নাশা, মায়া, তাহা ওরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিতে লাগলো। আরুষি শুয়ে শুয়ে ফোন দেখছে, এমন সময় আননোন একটা নাম্বার থেকে মেসেজ আসে। এত রাতে মেসেজ? কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করে সে। মেসেজটা একটু চিঠির মতো করেই লেখা। কেমন আছো? শরীর মন ঠিক আছে তো? মন ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করবে, কেমন? কারোর জন্য নিজের জীবনটা নষ্ট করার চিন্তা ভুলেও করবে না। যাকে ভালোবাসতে সে তোমার হয়নি এটা ভেবে উল্টোপাল্টো কাজ করতে যাবে না একদম। তুমি লাইফে আরও ভালো কাউকে ডিসার্ভ করো। সে তোমাকে ভীষণ ভালোবাসবে, ভীষণ হ্যাপি রাখবে। দেখো, নিজের খেয়াল রেখো, যত্ন নিও। এতে তোমার চেনা জানার মধ্যেই কেউ। মেসেজটা পড়ে একটু ভাবতেই বুঝতে পারলো এটা আরিয়ান ছাড়া আর কেউ হবে না, কারণ ওর ব্যাপারে এসব শুধু আরিয়ানই জানে। আরও বেশ কয়েকবার মেসেজ চোখ বোলালো। শিওর হওয়ার জন্য নাম্বারে ডায়াল করলো সে। 2-3 বার রিং হতেই রিসিভ করলো আরিয়ান। আরুষি বলল, আপনি আরিয়ান তাই না? আরিয়ান হেসে ফেলল। বুঝে ফেললেই তাহলে? না বোঝার কি আছে? আপনি ছাড়া আমার ব্যাপারে আর কেই বা এত সব জানে? তবে 1 মিনিট, আমার নাম্বার পেয়েছেন কোথায়? তোমার বেস্ট ফ্রেন্ড যে আমার কাজিন, সেটা কি ভুলে গেছ? মায়া দিয়েছে? মায়ার থেকেই নিয়েছে। ও আচ্ছা। যেগুলো মেসেজে বলেছি সেগুলো মনে থাকবে তো? হুম। আচ্ছা আচ্ছা, গুড নাইট। কাল এক্সাম আছে, দোয়া করো আমার জন্য। গুড নাইট, রাখছি। বলে কল কেটে দিল আরুষি। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মানুষটা কি সুন্দর বোঝে তাকে, কি সুন্দর করে সব কিছু বোঝায়, সাপোর্ট দেয়। ছেলেটার সাথে কথা বললে মনটাও হালকা লাগে আরুষির। ফোনটা পাশে রেখে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল সে। গ্রামে ভীষণ ঠান্ডা। সন্ধ্যা নামতে না নামতেই চারদিকে কুয়াশায় ঢেকে যায়, আর রাত বাড়তে বাড়তে ঠান্ডাও বাড়তে থাকে। কম্বল জড়িয়ে শুয়ে পড়তেই ঘুমের দেশে তলিয়ে যায় আরুষি। বেশ কয়েক মাস পর আজ গ্রামে ফিরেছে আরিয়ান, তন্ময় দুজনেই। আরিয়ান ঠিক করেছে গ্রামে ফিরেই এবার সে আরুষিকে তার মনের কথা জানাবে। এতদিনে কথা বলতে বলতে এতটুকু বুঝতে পেরেছে যে মেয়েটা সেই ডিপ্রেশন থেকে কিছুটা হলেও মুভ অন করতে পেরেছে। সেবার ব্রিজের ওপর থেকে যখন আরুষিকে টেনে নামিয়ে এনেছিল, তখন তার সেই বিষণ্ণ কান্না ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত মায়া জন্মেছিল তার প্রতি। আর সেই মায়ার প্রেমেই পড়ে যায় আরিয়ান। তার জীবনের এই হঠাৎ প্রেমের আগমনের কথাগুলোই বসে বসে ভাবছে আরিয়ান। কখনোই এত তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না তার। এবার আরুষিকে দেখার জন্যই তাড়াতাড়ি ফিরেছে সে।
আরুষির কথা ভেবে ভেবে মুচকে হাসছে আরিয়ান। তন্ময় বলল, ভাবির কথা ভাবছিস নিশ্চয়ই। আচ্ছা, রাজি হবে তো হবি। এতদিনে কথা বলতে বলতে যা বুঝেছি, আরুষি আমার প্রতি কিছু তো ফিল করে। নত মায়ের থেকে যা শুনলাম, ও কখনোই কোনো ছেলেদের সাথে কথা বলে না। সে জায়গায় আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলে। তাহলে তোর লাইন ক্লিয়ার ভাই। আমার লাইনটা কবে সেটিং হবে বল? আরিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোর লাইন মানে? তুই আবার কাকে ভালোবাসিস? আগে বল, শোনার পর কোনো রিয়াক্ট করবি না। রিয়েক্ট করবো কেন বল। না থাক। থাকবি কেন এখনই বল। আবার কি গোলমাল পাকিয়েছিস তুই? আমি মায়াকে ভালোবাসি। বলতেই আরিয়ান বেশ সিরিয়াস ভঙ্গিতে রেগে তাকালো ওর দিকে। তন্ময়ের ফেস ততক্ষণে চুপসে গেছে। তন্ময়ের এমন চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল আরিয়ান। আমার এক্সপ্রেশন দেখে তোর এই অবস্থা? তো মায়ের বাবাকে বলবি কি করে? ওনার মেয়েকে যদি ভালোবাসিস, উনি কিন্তু ভীষণ রাগী। প্লিজ তুই একটু ম্যানেজ করে নিস ভাই। আচ্ছা, দেখা যাক। দেখা যাক না, বল ম্যানেজ করবি। আচ্ছা ভাই, করব। বাড়ির সদর দরজার করাঘাতে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দরজার কাছে আসেন আরিয়ানের মা। এত রাতে কে এলো আবার ভেবে জিজ্ঞাসা করল। কে? আরিয়ান বলল। মা, আমি। আরিয়ানের গলার স্বরে উনি বেশ অবাক হন। দরজা খুলে চোখের সামনে সত্যি সত্যি আরিয়ানকে দেখে বলেন, তুই এসেছিস এত তাড়াতাড়ি? আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবে? উনি দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, না, ভেতরে আয়। আরিয়ান বলল, অবাক হয়েছ? হবই তো। এমনিতে তো 1000 বার বললেও বছরের আগে আসিস না। কোনো কাজে এসেছিস নাকি? নিজের বাড়িতে আসতেও কি কারণ লাগে? কোনো দরকার ছাড়া তো আসিস না। এখন থেকে মনে হচ্ছে বাড়িতে আসতে হলেও কৈফিয়ত দিতে হবে। হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে আয়। খেয়ে এসছি আমি, ভীষণ টায়ার্ড হয়ে আছি। রুমে গেলাম। বলে কাঁধের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে যায় আরিয়ান। উনিও ড্রয়িং রুমের লাইট নিভিয়ে নিজের রুমে চলে গেলেন। সকালবেলা আরিয়ান তন্ময়ের বাড়িতে যায়। দুজনের ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিতে ব্যস্ত। নিজের রুম থেকে বেরিয়ে কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমে আরিয়ান আর তন্ময়কে বসে থাকতে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারে না আনহা। ওদের কাছে এসে বলে, তোরা কখন এলি? তন্ময় বলল, কাল রাতেই এসেছি আমরা। তুমি তোমার রুমে ছিলে বলে আমাকে দেখোনি হবি। আনহা আরিয়ানের পাশে বসে বলল, তা কি মনে করে এত তাড়াতাড়ি গ্রামে ফেরা দুজনের? তন্ময় বলল, সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো হবি। আনহা আরিয়ানকে বলল, কি ব্যাপার বলো তো? গ্রামে কারোর প্রেমে টেমে পড়লি নাকি? তন্ময় বলল, হোয়াট? আই গেস ভাবি একদম ঠিক ধরেছ। তোমার ভাই তার প্রিয়তমার থেকে আর দূরে থাকতে পারছে না, তাই তো কাল উড়ে উড়ে চলে এসেছে তাকে দেখতে। আরিয়ান রাগী দৃষ্টিতে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় বলল, এভাবে তাকাচ্ছিস কেন? যা সত্যি তাই বললাম। আনহা আরিয়ানকে বলল। তাকে সে? তন্ময় এত কিছু বলে দেওয়াতে তন্ময়ের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয় আরিয়ান। তন্ময় রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, বলে দে হবি কে, কে সে, কে সে, হুই সে। বলে হাসতে হাসতে বেরিয়ে যায় তন্ময়। আনহা বলল, তো বল, হু ইজ শি? আরিয়ান বলল, উফ আপু, তুইও না। আহা, বল না নামটা, কি আছে এতে? আরুষিকে ভালোবাসি আমি। কবে থেকে চলছে? ওকে এখনো বলিনি। কি বলিসনি এখনো? না, তবে আজকে ওকে বলবো। আচ্ছা, ডাইনিংয়ে আয়, ব্রেকফাস্ট করে নিবি। ব্রেকফাস্ট শেষে তন্ময় আরিয়ান দুজনেই নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য আরুষিদের কলেজ। কলেজে ঢুকে মাঠের একপাশে বাইক নিয়ে দাঁড়ায় দুজনে। ক্লাস শেষে আরুষি আর মায়া একসাথেই বের হলো। তন্ময় আর আরিয়ান হঠাৎ করেই ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনে বেশ অবাক হলো। মায়া অবাক হওয়া কণ্ঠে বলল, তোমরা? আরিয়ান বিরক্তকর স্বরে বলল, দেখতে তো পাচ্ছিস আমরা। আবার জিজ্ঞেস করেছে। না মানে তোমরা তো এত তাড়াতাড়ি কখনো আসো না। তন্ময় বলল, এবার এলাম, কোনো সমস্যা আছে? না, আমাদের সমস্যা থাকবে কেন? তোমাদের বাড়ি, তোমরা যখন খুশি আসতেই পারো। আরিয়ান বলল, কথা পরে বলিস তোরা, আগে চল। মায়া বলল, কোথায়? চল, গেলেই দেখতে পাবি। তন্ময় আর আরিয়ানের পিছন পিছন মায়া আর আরুষিও গেল। ওরা দুজনে বাইকে উঠে বসলো।
মায়া আর আরুষি দ্বিধায় পড়ে গেল কে কার বাইকে বসবে। আরিয়ান বলল, তোমাদেরকে কি বাইকে উঠে বসার জন্য আলাদা করে ইনভিটেশন কার্ড দিতে হবে? উঠে বসে দুজন। মায়া বলল, কোথায় বসবো? তুই তন্ময়ের সাথে যা। ওর সাথে? কেন, কোনো প্রবলেম? না, যাচ্ছি। বলে মায়া গিয়ে তন্ময়ের সাথে বাইকে উঠে বসল। আরিয়ান এবার আরুষিকে বলল, কি হলো, উঠো। আরুষি গিয়ে বাইকে বসতেই আরিয়ান আর তন্ময় বাইক স্টার্ট দিল। মায়া তন্ময়কে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না, আপাতত আরিয়ান যেখানে যাচ্ছে সেখানেই ওদের সাথে যাচ্ছি। মায়া আর কথা বাড়ালো না। ঘন্টা দেড়েক পর ওরা প্রায় শহরের কাছাকাছি একটা ক্যাফেতে এসে পৌঁছালো। ক্যাফেতে ঢুকেই আরুষি আর মায়া দুজনে বেশ অবাক হয়ে গেল, কারণ ক্যাফেতে ওরা ছাড়া আর কেউ নেই। পুরো ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো। আরিয়ান তন্ময়কে আলাদা ডেকে নিয়ে বলল, আজকে মায়াকে প্রপোজ করে দিস। আমাদের সুন্দর একটা মোমেন্টস ক্রিয়েট করার জন্যই এত সব অ্যারেঞ্জ করেছি। ও যদি রিয়েক্ট করে? করবে না। বলছিস? হুম। আরিয়ান আর তন্ময় দুজনেই হাতে গোলাপ নিয়ে এগিয়ে এসে আরুষি আর মায়ার সামনে হাঁটু গেড়ে বসল। আরুষি আর মায়া দুজনেই বেশ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। কি হতে যাচ্ছে কিছুটা হলেও দুজনে আন্দাজ করতে পারছে। আরিয়ান আর তন্ময় দুজনেই আরুষি আর মায়ের দিকে ফুল এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? ওদের থেকে একসাথে এভাবে প্রপোজাল পেয়ে আরুষি আর মায়া আরও এক ধাপ অবাক হলো। আরিয়ান আর তন্ময় দুজনেই ওদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ইয়েস, আই উইল। মায়ার থেকে এই উত্তর তন্ময়ের প্রত্যাশায় ছিল না। ভেবেছিল মায়া রিয়াক্ট করবে। তন্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি তুমি রাজি? মায়া তন্ময়ের হাত থেকে গোলাপ নিয়ে বলল, সত্যি। আরুষি তখনও চুপচাপ। কি বলবে বা কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। সে তো একজনকে ভালোবাসে, অবশ্য তাকে পাওয়াটা এখন অসম্ভব। আরুষি ভেবে চলেছে আরিয়ানের প্রথম দিনের বলা কথাগুলো। বারংবার মাথায় সেই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। আরিয়ান এখনও তার উত্তরের অপেক্ষায় সেভাবেই বসে আছে। মায়া আরুষির পাশে এসে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ ভাইয়াকে এভাবে বসিয়ে রাখবি? আমার কিছু ভালো লাগছে না, চল এখান থেকে। বলে মায়ের হাত ধরে টেনে ক্যাফের বাইরে চলে এলো। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। আরিয়ান আর তন্ময় দৌড়ে আসতে আসতে ওরা দুজন চলে গেল। তন্ময় বলল, এটা কি হলো? আরিয়ান কিছু না বলে বাইকে বসে বাইক স্টার্ট দিতে চলে গেল। তন্ময় দৌড়ে গিয়ে নিজের বাইক স্টার্ট দিতে দিতেই বলল, আরে তোরা সবাই আমাকে ফেলে যাচ্ছিস কোথায়? রিক্সা ছুটে চলেছে ওদের গ্রামের দিকে। উদাসীনভাবে রিক্সায় বসে আছে আরুষি। মায়া বলল, ওভাবে ওখান থেকে চলে এলি কেন? ভাইয়াকে কি তোর পছন্দ নয়? শেষ প্রশ্নে মায়ের দিকে তাকালো আরুষি। ছোট্ট করেই জবাব দিল, জানি না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? না। আমার ভাইয়া কিন্তু খারাপ না। ওকে দেখে যা বুঝলাম তোকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কোনোবারই ভাইয়া গ্রামে আসে না। তোর জন্যই এত তাড়াতাড়ি এসেছে। কত সুন্দর করে আমাদের সারপ্রাইজ দিয়েছে শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তুই ভাইয়াকে অ্যাকসেপ্ট করতে পারিস। আরুষি বেশ কিছুক্ষণ মায়ের কথাগুলো নিয়ে ভাবল। বলল, বাড়ি গিয়ে ভেবে জানাবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই ভেবেই জানাস, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখা যাক। বাড়ি এসে পৌঁছালো ওরা। মায়া যাওয়ার সময় বলল, টাটা, যাচ্ছি, গুড নিউজের অপেক্ষায় থাকবো। সারা রাত ধরে এই ব্যাপারটা নিয়েই ভাবলো আরুষি। কিছুতেই ওর ঘুম আসছে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবলো কাল দেখা করবে আরিয়ানের সাথে। টেক্সট করলো আরিয়ানের নাম্বারে, কাল ভোরবেলা নদীর পাড়ে আসবেন, কথা আছে। মেসেজ টোন বেজে ওঠেই আরিয়ান ফোন হাতে নিয়ে মেসেজ চেক করলো। মেসেজটা পড়ে ভাবতে লাগলো, কি বলবে আরুষি? ও কি তাহলে রাজি? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো আরিয়ান। ভোরবেলা নদীর সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছে আরিয়ান। চারদিক কুয়াশার চাদরে আবৃত। হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। খানিক বাদেই আরুষি এলো। পাশাপাশি এসে দাঁড়ালো। আরিয়ানের দৃষ্টি নদীর পানিতে নিবদ্ধ। সেদিকে তাকিয়েই বলল, কি বলবে বলো। এত তাড়া কিসের আপনার? নাকি রেগে আছেন আমার উপর? রেগে থাকবো কেন? তোমার উপর রাগ দেখানোর কোনো অধিকার কি আমার আছে? যদি বলি আজ থেকে অধিকার আছে। আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো। আরুষির দিকে তাকিয়ে বলল, মজা করছো? মজা কেন করতে যাব?
আরিয়ান আর কিছু বলল না। আরুষি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই বলে উঠল, আমি রাজি। আরিয়ান এবারেও কিছু বলল না। আরুষি আরিয়ানকে নিজের দিকে ঘুরিয়ে বলল। কি বললাম শুনতে পেয়েছেন? আরিয়ান শুনেছে ঠিকই, কিন্তু মুখে বলল, হুম, শুনতে পাইনি, আবার বলো। বলেছি যে আপনাকে বিয়ে করতে আমি রাজি। তাহলে কাল ওভাবে চলে এসেছিলে কেন? বাড়ি এসে সবটা ভেবে তবেই ডিসিশন নিয়েছি। বুঝলাম। হাঁটবেন? হাঁটা যায়। দুজনে পাশাপাশি ব্রিজের ওপর দিয়ে হাঁটছে। এই ব্রিজেই ওদের প্রথম দেখা। তখন দুজনের কাছে দুজনেই ছিল অচেনা অজানা, আর আজ দুজনেই একে অপরের সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাসার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই। ছেলে শহরের হসপিটালের ডক্টর, তাই তার ফ্যামিলি সহ তারা সেখানেই থাকে। আজকে নাসাকে দেখতে এসে ছেলের বেশ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে বিয়ের ডেট ফিক্স করা হয়েছে। মায়া কলেজ শেষে তন্ময়ের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাড়িতে ফিরে নাসার বিয়ের খবর শুনেই দৌড়ে নাসার রুমে যায়। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আপু, খুব ভীষণ এক্সাইটেড আমি। তোর বিয়ে ঠিক হয়েছে, তা আমাদের হবুদুল্লাহ ভাইয়ের নাম কি আপু? তানিম। ঘুম থেকে উঠেই মায়ের মাথাটা গরম হয়ে গেছে। ওকে নাকি এখন ছেলেপক্ষের সামনে শাড়ি পরে তৈরি হয়ে যেতে হবে। নাসা ওকে বারবার তাড়া দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়েই শাড়ি পরে ড্রয়িং রুমে যায় সে। সামনে বসে থাকা ছেলে আর তার পরিবারের দিকে তাকাতেই 440 ভোল্টের শক খায় ও। তন্ময় আর ওর ফ্যামিলির সবাই এসেছে। তন্ময়ের ফ্যামিলির সবারও মায়াকে পছন্দ হয়েছে। ওদের বিয়ের ডেটও নাসার বিয়ের দিনেই ফিক্সড হয়েছে। এদিকে আরিয়ানও ওর ফ্যামিলি নিয়ে আরুষির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আরুষির বাবা প্রথমে এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে রাজি না হলেও পরে রাজি হন। আরিয়ানের ফ্যামিলির অনুরোধে ওদের বিয়ের একই দিনের ঠিক করা হয়। মূলত এটা আরিয়ানেরই প্ল্যান। যখন শুনেছিল নাসার বিয়ে ঠিক হয়েছে তখনই প্ল্যান করেছে ওদের ফ্যামিলিকে মানিয়ে তিনজনের বিয়েই একদিনে ঠিক করবে। সবার পরিবারের সম্মতিতেই ওদের গায়ে হলুদ, বিয়ে সমস্ত কিছুর আয়োজন গ্রামের একটি কমিউনিটি সেন্টারে একসাথেই করা হয়েছে। আরুষি, মায়া আর নাসা তিনজনেই একসাথে পার্লার থেকে সেজেছে। তিনজনকেই হলুদের সাজে খুব সুন্দর লাগছে। আনহা ওদেরকে দেখে বলল, বাহ, খুব মিষ্টি লাগছে তিনজনকেই, একদম হলুদ পরি। মায়া আর নাসা তো আনহার কাজিন, তাই আনহার সাথে বন্ডিং বেশ ভালো ওদের। তবে আরুষির সাথে খুব কমই কথা হয়েছে আনহার, তাই আরুষি একটু ইতস্তত বোধ করছে। আনহা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। হঠাৎ রায়ানের দিকে আরুষির দৃষ্টি পড়তেই আরুষি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। আনহা ওদেরকে নিয়ে গিয়ে স্টেজে বসায়। সবাই একে একে এসে ওদেরকে হলুদ ছোঁয়ায়। হলুদের পর মেহেদির অনুষ্ঠান শুরু হয়। দুজন মেহেদি আর্টিস্টকে আরিয়ান বলে দিয়েছিল চলে আসতে। ওই মেয়ে দুজনেই একে একে ওদের সবাইকে মেহেদি পরিয়ে দিল। বেশ নাচ গান হই হল্লোর মিলিয়েই ওদের হলুদ সন্ধ্যা শেষ হলো। আরুষি, মায়া আর নাসা তিনজনেই খয়েরি রঙের ব্রাইডাল লেহেঙ্গাটা সেজেছে। তিনজনকেই বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেই ওদের বিয়ে পড়ানো হয়েছে। আইনত এবং ইসলামী নিয়ম অনুযায়ী আরুষি অবশেষে আরিয়ানের বউ হয়েই গেল। আরুষি ভেবেছিল হয়তো কখনোই কাউকে আপন করে নিতে পারবে না, ভেবেছিল কখনো কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু আরিয়ান তার জীবনে আসার পর তার সব চিন্তা বদলে গিয়েছে। অল্প কয়েকদিনেই আরিয়ান তার মনের অনেকটা জুড়েই জায়গা করে নিয়েছে। সে জানে মানুষটা খুব ভালোবাসে তাকে। বিয়ের পর সবাই একসাথে সেলফি আর ছবি তুলতে ব্যস্ত। সবাই আনন্দে মেতে উঠেছে। আরিয়ান আর আরুষি একে অপরের দিকে তাকালো। দুজনের ঠোঁটের কোণেই হাসির রেখা ফুটে উঠেছে। তন্ময় ও মায়া নিজেদের মতো কাপল ফটোশ্যুট করতে ব্যস্ত। নাসা, তানিম, মায়া, তন্ময়, আরিয়ান, আরুষি, আনহা, রায়হান সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের মতো আড্ডা আর ছবি তোলায় ব্যস্ত। তাহা এগিয়ে এসে ওদের সামনে মুখ ভার করে দাঁড়িয়ে বলল, সবারই কি সুন্দর একজন একজন পার্টনার হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। তাহার কথায় সবাই হেসে উঠল। আনহা এগিয়ে এসে বলল, খুব তাড়াতাড়ি তোমার জন্যও পার্টনার খুঁজে দেব ননদিনী, তারপর আর তোমাকে সিঙ্গেল থাকতে হবে না। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই বেরিয়ে যেতে শুরু করেছে। নাসাকে নিয়ে তানিমরাও এক্ষুনি বেরিয়ে পড়বে। শহরে যেতে যেতে অনেকটা সময়ের ব্যাপার, তাই নাসা আর মায়া দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ কাউকে ছাড়ছে না।
আরিয়ান আর তানিম এসে ওদেরকে ছাড়িয়ে নিল। নাশা আর তানিমদের গাড়ি চলে যায়। তারপর মায়ার বাবা মা তন্ময়ের হাতে মায়ের হাত তুলে দেয়। মায়াকে নিয়ে তন্ময়রাও চলে যায়। আরিয়ান আরুষিরাও একে একে বেরিয়ে পড়ে। সবার বিদায়ের পর কমিউনিটি সেন্টারের আঙ্গিনা যেন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটোখাটো জিনিস গোছানোর দায়িত্বে ব্যস্ত কিছু লোক। অন্যদিকে আরিয়ান আরুষি গাড়িতে চুপচাপ বসে আছে। গাড়ি চলতে শুরু করার পরেও দুজনের মাঝে কোনো কথা হয়নি। গাড়ির জানালার বাইরে আরুষিকে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান হঠাৎ বলল, কিসের তো চিন্তা করছো? আরুষি চমকে একটু তাকালো আরিয়ানের দিকে, তারপর নরম স্বরে বলল, চিন্তা না, হঠাৎ সবকিছু এত দ্রুত হয়ে গেল যে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি আমি। আরিয়ান মৃদু হেসে বলল, স্বপ্ন না, এটা আমাদের নতুন জীবনের শুরু। ইনশাআল্লাহ সব ঠিকঠাকই হবে। আরুষি হাসলো। দারুণ দেখালো সে হাসি। তার মনের ভেতর এক ধরনের প্রশান্তি বয়ে গেল। আরিয়ান সত্যিই একজন ভালো মানুষ। তার এই নতুন জীবনের যাত্রা যেন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ হয়। এই আশাতেই মনের ভেতর আশার আলো জ্বলে উঠল আরুষির। নাশা আর তানিম শহরের ফ্ল্যাটে এসে পৌঁছালো। দিনভর নানা আয়োজনের পর দুজনে বেশ ক্লান্ত, কিন্তু একসাথে এই নতুন যাত্রার উত্তেজনাও তাদের মনের গহীনে স্পষ্ট। রাতের খাবারের পর তানিম নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকেই মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট্ট পৃথিবী, কেমন লাগছে? নাশা চারপাশে তাকিয়ে দেখল ফ্ল্যাটের ঘরগুলো বেশ গোছানো। সাজানো বিছানার ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। জানালার পর্দায় মৃদু বাতাসের স্পর্শ, ঘরে হালকা ল্যাভেন্ডারের সুগন্ধি। নাশা মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর। তানিম ধীরে ধীরে তার কাছে এসে হাত ধরে বলল, ক্লান্ত তো, কিছুক্ষণ বিশ্রাম নাও। নাশা বলল, আমি ঠিক আছি। তানিম একটু সামনে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজকে রাত শুধু আমাদের, চলো গল্প করি। তারা দুজন বিছানায় বসে কথা বলতে লাগলো। নিজেদের ছোট ছোট স্মৃতি, হাসির গল্প আর ভবিষ্যৎ নিয়ে নানা কথা। তানিম নাশার দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই ভেবেছি তুমি ঠিক আমার জন্যই তৈরি। আল্লাহ তোমাকে আমার জন্যই বানিয়েছে। নাশা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে আগে থেকেই চিনতেন? হুম, কি করে? ইটস সিক্রেট, বলা যাবে না। গল্প করতে করতে রাত গভীর হলো। তানিম মৃদু আলো নিভিয়ে দিল, বলল, এবার ঘুমো, অনেক রাত হয়ে গেছে। নাশা মাথা এলিয়ে সম্মতি জানালো। দুজনেই জানতো এই রাতটা তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এক নতুন ভোরের অপেক্ষায় থাকবে। তন্ময়ের ঘর ওর সব কাজিনরা মিলে সাজালো। মায়াকে আনহা আর তাহা বসিয়ে রেখে গেছে। তন্ময় ঘরে প্রবেশ করলো। ঘরটি ফুল দিয়ে সজ্জিত। হালকা গোলাপি রঙের আলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। মায়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে বসে আছে। তন্ময় ধীরে ধীরে ওর কাছে এসে বসল, বলল, তোমার চোখে আজ সেই লজ্জা দেখছি, যা হয়তো কখনো দেখিনি। মায়া লজ্জায় মৃদু হাসল। তন্ময় তার হাতে হাত রেখে বলল, আজ থেকে আমরা একে অপরের জীবন সঙ্গী। তুমি জানো তো, আমি তোমাকে খুব ভালোবাসি। মায়া তার দিকে তাকিয়ে সম্মতিসূচক হাসি দিল। অন্যদিকে আরিয়ান আর আরুষি তাদের নতুন সাজানো ঘরে প্রবেশ করে। ঘরে সাদা ফুলের সৌরভ, হালকা সুগন্ধি, মোমবাতির আলো যেন পুরো পরিবেশটাকে স্বর্গীয় করে তুলেছে। আরুষি একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান তার দিকে এগিয়ে এসে বলল, এই লাজুক চেহারা আমার আরেকবার দেখা উচিত ছিল বিয়ের আগে। আরুষি লজ্জা পেল খানিকটা, মৃদু হেসে বলল, সবকিছু এত দ্রুত হলো যে বুঝতেই পারলাম না। আরিয়ান তার হাতটি ধরে পাশে বসিয়ে বলল, জীবনে কোনো কিছু নিখুঁত হয় না, তবে আমরা একসাথে থাকলে সবকিছু নিখুঁত মনে হবে। আরুষি তার চোখে চোখ রাখল। সেই মুহূর্তে তার মনে হলো এই মানুষটি তার জন্য সঠিক। সে সত্যিই তাকে ভালোবাসে এবং সারা জীবন তাকে ঠিক আগলে রাখতে পারবে। বাসর রাতের এই মুহূর্তগুলো যেন প্রত্যেক নবদম্পতির জীবনে এক নতুন প্রতিশ্রুতি এবং ভালোবাসার বন্ধন দিয়ে ভরে উঠল। দূরের গ্রামের পুকুর পাড়ে জোনাকির আলো আর আকাশে ভরা পূর্ণিমা যেন এই নতুন শুরুর সাক্ষী হয়ে রইল সারা জীবনের জন্য। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দীর্ঘদিন ধরে যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন গল্পের অপেক্ষায় থাকুন সবাই, খুব শীঘ্রই নতুন গল্প আসছে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।